দেখো আজকে আমরা যেটি পড়ব সেটি হলো তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে ভূগোলের ভূমিরূপ প্রক্রিয়া। সেই ভূমিরূপ প্রক্রিয়ার বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো রয়েছে আমাদের পৃথিবীতে সেগুলো। তো তোমাদের এই অধ্যায়ের একটি ক্লাস অলরেডি আমি করিয়ে দিয়েছি, যেখানে ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে, বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়ার যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, অর্থাৎ পার্থিব প্রক্রিয়া, অপার্থিব প্রক্রিয়া, মনুষ্য সৃষ্ট প্রক্রিয়া বা মানুষের দ্বারা সৃষ্ট প্রক্রিয়া, এদের যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু আমি আগের ক্লাসেই কিন্তু আলোচনা করে দিয়েছি। তো আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হলো পৃথিবীর প্রধান প্রধান যে ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপগুলো। তো দেখো এখানে তোমাদের একটি ডায়াগ্রাম রয়েছে, যে ডায়াগ্রামে তিনটি নাম রয়েছে। একটা হলো মাউন্টেন, একটা হলো চারটি, আরেকটা হলো সি লেভেল। তো তোমাদের বলে রাখি, আমাদের এই যে সমগ্র পৃথিবীটি রয়েছে, এই সমগ্র পৃথিবীর যে স্থলভাগগুলো রয়েছে সেই স্থলভাগের বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চতার কিন্তু শিলাস্তূপ লক্ষ্য করা যায়। এই সমস্ত শিলাস্তূপের উচ্চতা ও এদের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়, সেই বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে আমাদের পৃথিবীতে মোট তিনটি ভূমিরূপ লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি হলো মাউন্টেন বা পাহাড়, প্লেটু বা মালভূমি, প্লেন বা সমভূমি। তাহলে এই যে তিনটি ভূমিরূপ রয়েছে, এই ভূমিরূপগুলির উচ্চতা কী রয়েছে? অবশ্যই হেরফের রয়েছে। তোমরা ডায়াগ্রামও এখানে দেখতে পাচ্ছ যে তিনটির যে উচ্চতা রয়েছে, তিনটির উচ্চতা কী রয়েছে? অবশ্যই কম আর বেশি কিন্তু রয়েছে। তো তোমরা এটুকু তো ক্লিয়ার যে উচ্চতার ভিত্তিতে আমাদের পৃথিবীতে প্রধানত তিন ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়, একটি পাহাড়, একটি মালভূমি আর একটি সমভূমি। এবার এই যে তিনটি ভূমিরূপ রয়েছে, এই তিনটি ভূমিরূপের বৈশিষ্ট্য কী হবে? এক হবে? অবশ্যই তো এক হবে না। এদের মধ্যে অবশ্যই কী হবে? বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য কিন্তু অবশ্যই থাকবে। যেহেতু বৈশিষ্ট্যগত পার্থক্য থাকবে, সেহেতু এদের নামটাও কী হবে? আলাদা হবে। সেই জন্য উচ্চতা আর বৈশিষ্ট্য অনুসারেই কিন্তু এদের তিনটি ভাগে ভাগ করা যায়। তো এদের যে উচ্চতাগুলো সবসময় এই সি লেভেল রয়েছে আমাদের, মানে সমুদ্র পৃষ্ঠ, সমুদ্রের জলতলের যে উপরের লেভেলটা রয়েছে সে লেভেল। অর্থাৎ আমি যদি ধরি এখানে এই লেভেল পর্যন্ত, এখান থেকে টোটাল উচ্চতা আমাকে মাপতে হবে। অর্থাৎ সমুদ্রতল থেকে পর্বত, মালভূমি আর সমভূমি যে রয়েছে এইগুলোর উচ্চতার ওপর ভিত্তি করে কিন্তু এদের নামকরণ করা হবে। কারণ কি, আমাদের যে সমগ্র পৃথিবীতে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে সেই ভূমিরূপগুলির কিন্তু উচ্চতার তারতম্য অনুসারেই প্রধানত ভাগ করা হয়েছে। তো ফার্স্ট যেটি রয়েছে আমাদের মাউন্টেন। মাউন্টেন কাকে বলবো? সমুদ্রতল থেকে যে সমস্ত শিলাস্তূপের উচ্চতা গড়ে 900 মিটারের বেশি, গড়ে 900 মিটারের বেশি, তাকেই বলবো আমরা পাহাড় বা পর্বত। অ্যাভাব 900 মিটার, 900 মিটার, তো অ্যাভাব 900 মিটার। তাহলে আমি যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে দুটো শিলাস্তূপই রয়েছে,
এটি একটি আর এটি একটি, যেগুলো উচ্চতা কি রয়েছে 900 মিটারের কিন্তু বেশি রয়েছে। তাহলে পাহাড় কাকে বলবো? সমুদ্র তল থেকে 900 মিটারের উচ্চতা যুক্ত, মানে 900 মিটারের বেশি উচ্চতাযুক্ত স্থানগুলোকে আমরা বলবো পাহাড়, যেগুলি এক বা একাধিক শৃঙ্গ, অর্থাৎ এই যে শৃঙ্গগুলি রয়েছে অনেকগুলো শৃঙ্গ নিয়ে কিন্তু অবস্থান করতে পারে এবং এদের ঢালগুলো কিন্তু খুবই খাড়া হবে। যদি আমি অ্যাঙ্গেলটা দেখি, গড়ে 50 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু অবস্থান করবে, তখনই তাকে বলবো আমরা পাহাড় বা পর্বত। তখন তাকে বলবো পাহাড় বা পর্বত। আরেকটি রয়েছে কি মালভূমি, আরেকটি রয়েছে আমাদের মালভূমি। এই যে মালভূমিটি রয়েছে এটিও ঠিক উচ্চতার ভিত্তিতে অবস্থান করতে হবে, উচ্চতার ভিত্তিতে। তাহলে 900 মিটারের অধিক উচ্চতাযুক্ত স্থানগুলোকে তো আমরা বলেই দিলাম, সেগুলো কি পাহাড়। 900 মিটারের যে কম উচ্চতাযুক্ত অংশগুলো রয়েছে তখন তাকে বলবো আমরা মালভূমি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে পৃথিবীতে ভূমিরূপ কতগুলো রয়েছে, 3টি। তার মধ্যে একটি ছিল পাহাড়, একটি মালভূমি, একটি সমভূমি। তো পাহাড় তো আমার হয়ে গেল, 900 মিটারের অধিক উচ্চতাযুক্ত অংশকে বলবো আমরা পাহাড়। তাহলে তারপর যে মালভূমি অংশটা রয়েছে মূলত এই পার্টটা আর এই পার্টটা যে রয়েছে আমাদের মালভূমির অংশটা, এই অংশের উচ্চতা কী হবে? অবশ্যই 900 মিটারের কম। তাহলে যে সমস্ত শিলাস্তূপের উচ্চতা 900 মিটারের কম কিন্তু 300 মিটারের অধিক, তখন তাকে বলবো আমরা মালভূমি। অর্থাৎ আমাদের পৃথিবীতে সমুদ্রতল থেকে 300 থেকে 900 মিটার উচ্চতাযুক্ত শিলাস্তূপকে বলবো আমরা মালভূমি। তাহলে পাহাড় হয়ে গেল 900 মিটারের অধিক উচ্চতা, মালভূমি হয়ে গেল 300 থেকে 900 মিটারের মধ্যে শিলাস্তূপের উচ্চতা। এবার কি রয়েছে সমভূমি, যেটির উচ্চতা কি হবে? অবশ্যই কি হবে? 300 মিটারের কম হবে। তার মানে সমুদ্র যে জলতল রয়েছে সেই জলতল থেকে 300 মিটার উচ্চতাযুক্ত অংশকে বলবো আমরা সমভূমি। এই পার্টটুকুকে সমভূমি। তাহলে সমুদ্র জল থেকে 300 মিটার উচ্চতাযুক্ত পর্যন্ত যে অংশগুলি রয়েছে বা শিলাস্তূপ রয়েছে তাকে বলবো আমরা সমভূমি। এবার এই যে সমভূমিগুলো রয়েছে এই সমভূমির ক্ষেত্রে ভূমির ঢাল কিন্তু খুবই কম হয়, গড়ে কিন্তু 1 ডিগ্রি ধরতে পারো, যেখানে পাহাড় ও পর্বতের ক্ষেত্রে ভূমির ঢাল ছিল কিন্তু অনেকটাই। কিন্তু আমাদের যে সমভূমি অঞ্চল রয়েছে এই সমভূমি অঞ্চলটা রয়েছে, সমভূমি অঞ্চলের ক্ষেত্রে কিন্তু ভূমির ঢালটা কিন্তু গড়ে কিন্তু 1 ডিগ্রির মতো হয়। আর দেখো এখানে পাহাড়ে যে ঢালটা ছিল গড়ে কিন্তু 60 ডিগ্রিরও ওপরে কিন্তু হয়। আর মালভূমি অঞ্চলের ক্ষেত্রে ভূমির ঢালটা আবার একটু কম হয়, যেখানে ধরো 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রির মতো কিন্তু হবে। দেখো এখানে ঢালটা কিন্তু খুবই কম রয়েছে পাহাড়ের তুলনায়, কিন্তু সমভূমি অঞ্চলের ক্ষেত্রে কিন্তু ভূমির ঢালটা আরও কম রয়েছে। তাহলে এগুলোর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা এগুলো দিতে পারি যে পাহাড়ের বৈশিষ্ট্য কী, পাহাড় কীভাবে এক বা একাধিক শৃঙ্গ দ্বারা গঠিত হবে, এক্ষেত্রে ভূমির ঢাল কী হবে? খুবই খাড়া হবে, গড়ে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অবস্থান করবে। তারপর পাহাড়ের ক্ষেত্রে মালভূমির ক্ষেত্রে সেম একইভাবে, মালভূমির ক্ষেত্রে কী হবে? গড়ে তোমার মালভূমির উচ্চতা কী হবে? 300 থেকে 900 মিটারের মধ্যে হবে। এখানকার ভূমিরূপগুলো কী হবে? এবড়ো খেবড়ো হবে এবং গড় ঢাল 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে হবে। ঠিক একইভাবে সমভূমি অঞ্চল যেটা ছিল, সমভূমি অঞ্চলে কী হবে? সমুদ্র জলতল থেকে 300 মিটার উচ্চতাযুক্ত অংশকে বলবো আমরা সমভূমি অঞ্চল। আর সমভূমি অঞ্চলের ক্ষেত্রে যেটা কী হয়? ভূমির ঢাল প্রায় কী থাকে? সমান থাকে, খুব জোর হলে 1 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে পারে। সেই জন্য কী হয়? সমভূমি অঞ্চলের ওপর দিয়ে যে জলতল বা নদীগুলো প্রবাহিত হয় সেখানে কিন্তু নদীর যে জলের বেগটি রয়েছে সেই বেগটি কিন্তু কম হয়।
কিন্তু পাহাড়ি অঞ্চল আর মালভূমি অঞ্চলে যদি নদীগুলো প্রবাহিত হয় সেখানে কিন্তু সমভূমি অঞ্চলের তুলনায় জলের বেগটি কিন্তু বেশি হয়। তো যাক, সেটি আমাদের আলোচ্য বিষয় নয়। তো আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল আজকের প্রধান প্রধান ভূমিরূপগুলো, তার মধ্যে একটি তো আমাদের হয়ে গেল মাউন্টেন বা পাহাড়, আর একটি রয়েছে প্লেটু, আর একটা হলো প্লেন। তো এই তিনটি সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে যাওয়া উচিত যে পাহাড় কাকে বলবো, মালভূমি কাকে বলবো, আর সমভূমি কাকে বলবো। তো আমাদের বাংলাতে পাহাড় আর পর্বত দুটো নাম, তো এখানে দুটো শব্দ রয়েছে, দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য বিশেষ কিন্তু লক্ষ্য করা যায় না। কিন্তু তাও এদের মধ্যে যদি পার্থক্যও থাকে তো তোমাদের কিন্তু পার্থক্য কিন্তু লিখিয়ে দেওয়া রয়েছে। তো বেসিক যেটা পার্থক্য রয়েছে পর্বত আর পাহাড়ের মধ্যে, পর্বতের ক্ষেত্রে শিলাস্তূপের উচ্চতা কী হবে, খুব বেশি হবে। এবার তার থেকে কম উচ্চতাযুক্ত অংশ কিন্তু শিলাস্তূপকে বলবো আমরা পাহাড়। এবার কম মানে 900 মিটারে কিন্তু কম নাই। ধরো 900 থেকে 1000 মিটার উচ্চতা যুক্ত অংশকে আমরা পাহাড় বললাম, অর্থাৎ 900 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে যে সমস্ত শিলাস্তূপগুলো রয়েছে তাকে আমরা পাহাড় বললাম। আর 1000 মিটারের যে বেশি উঁচু শিলাস্তূপগুলো রয়েছে তাকে আমরা কিন্তু পর্বত বলবো বা বললাম। আর আরেকটা জিনিস মনে রাখবে, পর্বতের ক্ষেত্রে পর্বতের যে শৃঙ্গগুলো রয়েছে, শৃঙ্গ বলতে এই যে পাটটা, শৃঙ্গ বলতে এই এইটুকু অংশকে শৃঙ্গ, এটা হলো শৃঙ্গ। এই শৃঙ্গ কিন্তু বরফ জমে, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে কিন্তু এরকম বরফ কিন্তু জমে না। কারণ কি, পাহাড় যেগুলো রয়েছে সেই পাহাড়ে এরকম শৃঙ্গ প্রায় থাকে না। সেই পাহাড়ের শৃঙ্গগুলো প্রায় কী হয়, চ্যাপ্টা আকৃতির মতো কিন্তু হয়। বেশিরভাগটাই পাহাড় কিন্তু আমাদের চ্যাপ্টা আকৃতির মতো হয়। আর পর্বতগুলো কী হয়, এক একাধিক কী হয়, শিলাস্তূপ দ্বারা অবস্থান করে, বা শিলাস্তূপ তো না, এক একাধিক শৃঙ্গ দ্বারা, একাধিক শৃঙ্গ থাকে। এরকম একটা প্রচুর শৃঙ্গ থাকে, কিন্তু পাহাড়ের মধ্যে কিন্তু সেরকম অত শৃঙ্গ নাও থাকতে পারে। আর পর্বতগুলো কী হবে, বহুদূর বিস্তৃত হবে। শিলাস্তূপ অসংখ্য শৃঙ্গ নিয়ে কী হবে, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করবে, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো এটি ছিল পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য। তোমরা একটু দেখে নেবে, খুবই সহজই রয়েছে। তো দেখো এখানে প্লেন রয়েছে, প্লেটু রয়েছে, আর পাহাড় বা পর্বতের একটু ডায়াগ্রাম রয়েছে, বাস্তব ছবি। এখানে একটা নদী এখানে নদীটা প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে। নদীর পাশে কিন্তু সমভূমি অঞ্চল রয়েছে, আর এটা সমভূমি অঞ্চল আমি ধরতে পারি। এবার তার উপরে দেখো এখানে কিন্তু মালভূমি অঞ্চল রয়েছে কিন্তু, আর মালভূমি অঞ্চলের পাশে কিন্তু রয়েছে কিন্তু এই পাহাড় বা পর্বত। এবার এখানে এই যে তীর চিহ্ন দিয়ে দেওয়ার মানে হলো এটাও আগে কিন্তু আমাদের কী ছিল, পাহাড় বা পর্বত ছিল। এবার ক্রমাগত বৃষ্টিপাতের ফলে কী হয়েছে, এই অংশগুলো কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে আস্তে আস্তে কী হয়ে নিচু হয়ে গেছে। যখন নিচু হয়ে গেল তখন কী হলো, উচ্চতা তো কমে যাবে, আর যখন উচ্চতা 900 মিটারের কম হয়ে যাবে তখনই তাকে কী বলবো আমরা, মালভূমি। অর্থাৎ এই যে মালভূমি অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু এই পাহাড়ি অঞ্চল থেকেই সৃষ্টি হয়েছে। কারণ পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীগুলি ক্ষয়প্রাপ্ত দ্বারা এই অংশটি আমাদের মালভূমিতে পরিণত হয়েছে। আর তারপরেই তো এই মালভূমি ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো নদীর চারপাশে এখানে সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে। তো এটা একটা ডায়াগ্রাম পাহাড়, পর্বত আর সমভূমির। দেখো হয়তো আরও রয়েছে, এখানেও দেখো একটা রয়েছে। এখানে কি রয়েছে, কোস্টাল প্ল্যান রয়েছে, এটা সমভূমির একটা অংশ। মানে সমভূমির শ্রেণীবিভাগের মধ্যে যদি আমরা যাই তাহলে সমভূমির শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু এটা একটি যাবে, কোস্টাল উপকূলীয় সমভূমি অঞ্চল, যেটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিভিন্ন বালি, নুড়ি, কাকর বালি সঞ্চিত হয়ে কিন্তু সৃষ্টি হয়। আর এখানে মাউন্টেন রয়েছে, তার নিচে কিন্তু সমভূমি অঞ্চলই রয়েছে। আর এদিকে দেখো প্লেটু অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চলের থেকে কিন্তু অবশ্যই উচ্চতা কিন্তু কম রয়েছে। এটা দেখে মনে হচ্ছে তোমার উচ্চ বেশি, কিন্তু এটার উচ্চতা অবশ্যই কম। তো দেখো আজকে তোমাদের তো এটুকু তো ধারণা কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে পাহাড় কাকে বলবো, মালভূমি কাকে বলবো, সমভূমি কাকে বলবো। তো তোমাদের এর আগের দিন আমি তো বেশ কয়েকটি
নোট পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের গ্রুপে, সেই নোটগুলো তো তোমরা আশা করি সবাই লিখে নিয়েছো। আর সেই নোটগুলোতে আমরা কিন্তু দেখেছিলাম বেশ কয়েকটি প্রশ্ন ছিল, যেমন পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, তারপর স্তূপ পর্বত কাকে বলে, তারপর ক্ষয়জাত পর্বত কিন্তু কাকে বলবো। অর্থাৎ এই তিনটি পার্ট রয়েছে, পাহাড় বা পর্বত, মালভূমি আর সমভূমি। সেই তিনটে পার্টের মধ্যে কিন্তু আমাদের পর্বত নিয়ে এবার আলোচনা করতে হবে। আমাদের কিন্তু পর্বত নিয়ে এবার আলোচনা করতে হবে। তো পর্বত কাকে বলে সেটা তার আমার বলার কোনো প্রয়োজন নেই, রয়েছে অবশ্যই নেই, কারণ আমি তো এতক্ষণ ধরে পর্বতটাই বোঝালাম। তো এই যে বিভিন্ন ধরনের পাহাড় বা পর্বতগুলো রয়েছে, এই পাহাড় বা পর্বতগুলোর উৎপত্তি তো অবশ্যই বিভিন্নভাবেই ঘটেছে। এত যে পাহাড় আমাদের ভারতে, যে ভারতের ক্ষেত্রে যদি ধরি, আরাবলি রয়েছে, সাতপুরা রয়েছে, ভিন্দ রয়েছে, আরও কত রকম পাহাড় রয়েছে ভারতে। সব পাহাড়গুলো কি একইভাবে উৎপত্তি হয়েছে? অবশ্যই তো একইভাবে উৎপত্তি লাভ করেনি। এই পাহাড়গুলির উৎপত্তি কী হয়েছে? বিভিন্ন রকমভাবে ঘটেছে। সেই এই উৎপত্তির কারণের উপর ভিত্তি করে পৃথিবীতে প্রধানত 4 ধরনের পর্বত লক্ষ্য করা যায়। তাহলে কি পাহাড় বা পর্বতগুলির উৎপত্তিগত কারণ হিসাবে প্রধানত 4 ধরনের পাহাড় বা পর্বত লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি রয়েছে ভঙ্গিল পর্বত, একটি রয়েছে স্তূপ পর্বত, একটি রয়েছে ক্ষয়জাত পর্বত, আর একটি হলো সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। তাহলে কি একটা ভঙ্গিল পর্বত, একটি স্তূপ পর্বত, একটি ক্ষয়জাত পর্বত, আর হলো সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। তো দেখো ভঙ্গিল পর্বত কাকে বলবো, তোমাদের এটা লিখানো হয়নি, তাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। খুবই সহজ, তোমরা একটু জিনিসটা বুঝে নাও, এরপরে যখন আমি তোমাদের নোট লিখাবো তখন আমি তোমাদের সেটি লিখিয়ে দেবো। তো দেখো ভঙ্গিল পর্বত কাকে বলবো। ভঙ্গিল যে কথাটি রয়েছে, সেই ভঙ্গিল কথাটির উৎপত্তি হয়েছে প্রধানত ভাঁজ বা ভঙ্গ থেকে। ভাঁজ মানে কি? ভাঁজপ্রাপ্ত হওয়া। ভাঁজ হলো ভাঁজপ্রাপ্ত কি? তোমরা দেখো এখানে একটি ডায়াগ্রাম রয়েছে, যে ডায়াগ্রামটিতে কি রয়েছে, একটি টোটাল শিলাস্তূপ রয়েছে। তো এখান থেকে এত বড় একটা লম্বা শিলাস্তূপ রয়েছে। এই শিলাস্তূপের দুদিক থেকে কি করেছে? চাপ প্রয়োগ করেছে, প্রেশার ক্রিয়েট করেছে দুদিক থেকে। এবার দুদিক থেকে যখন প্রেশার ক্রিয়েট করলো, তখন এই যে শিলাস্তূপটি ছিল, এই শিলাস্তূপের সম্পূর্ণ জায়গাটা কি তোমাদের একই রকম শক্ত? সব জায়গায় কি একই রকম শক্ত হবে? অবশ্যই তো না। কোথাও শক্ত বেশি, কোথাও আবার শক্ত কম, এরকমই তো অবস্থায় রয়েছে। তাহলে যে জায়গাটা শক্ত রয়েছে সেই জায়গাটা কি রয়েছে? সোজা স্ট্রিক দাঁড়িয়ে। যে জায়গাটা নরম রয়েছে সেই শিলাস্তরটা কী হয়েছে? পরস্পর দিকে কী চেপে গেছে না? দেখো তো এখানে চেপে গেছে না? চেপে গেছে তো। এই পার্টটা রয়েছে, এই পার্টটা যদি রয়েছে, এই পার্টটাকে যদি আমি লম্বালম্বি করে সারিয়ে দিই তোমাদের, তাহলে কি মোটামুটি এত বড় লম্বা হবে না? হবে তো। আমি আরও সহজভাবে বলি, এই এখানে এত বড় লাইন, এটুকু জায়গা রয়েছে, অর্থাৎ এর ডিস্টেন্স কি? এতটুকু। এটাকে যদি আমরা লম্বালম্বিভাবে বা সোজাসুজিভাবেই করি, তাই এটার ডিস্টেন্স কী হবে? মোটামুটি এতখানি তো হবে। তার মানে কি এদিক থেকে এটা চাপ দিয়েছে, এদিক থেকে চাপ দিয়েছে, দুটো কী হয়েছে? ভাঁজপ্রাপ্ত হয়ে আকৃতিতে কী হয়েছে? আমাদের ছোটো হয়ে গিয়েছে তো, ছোটো হয়ে আকৃতিতে কী হয়েছে? ছোটো হয়ে গেছে। আকৃতিতে কী হয়েছে? অবশ্যই কিন্তু ছোটো হয়ে কিন্তু গেছে। দেখো আকৃতি কিন্তু ছোটো হয়ে গেছে এটা। তার মানে কি কোনো একটি শিলাস্তূপের যদি দুদিক থেকে চাপ প্রয়োগ করা যায়, তো সেই শিলাস্তূপের মাঝের অংশ ভাঁজপ্রাপ্ত হয়ে যে উঁচু ভূমিরূপের সৃষ্টি করবে, তখনই তাকে বলবো আমরা ভঙ্গিল পর্বত।
এবার এই যে ভঙ্গিল পর্বত রয়েছে, ভঙ্গিল পর্বতের এখানে যখন সৃষ্টি হবে তখন কিন্তু দুটি অংশ লক্ষ্য করা যায়। যেটি উপরের দিকে অবস্থান করবে তখন তাকে বলো ঊর্ধ্বভঙ্গ, আর দেখো এখানে একটা নিচের দিকে অবস্থান করেছে এখানে এই পার্টটা তখন তাকে বলবো আমরা অধোভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ, ঊর্ধ্ব মানে কি উপরের দিকটা, আর অধোভঙ্গ মানে নিচের দিকটা। তাহলে কোনো একটি শিলাস্তূপের ওপর যখন দুদিক থেকে বল প্রয়োগ করা হবে বা শক্তি প্রয়োগ করা হবে তখন কী হবে, সেই শিলাস্তূপের মাঝের অংশটি কী হবে, ভাসপ্রাপ্ত হয়ে যে উঁচু ভূমিরূপের বা শিলাস্তূপের সৃষ্টি করবে তখনই তাকে বলবো আমরা ভঙ্গিল পর্বত। তখনই তাকে আমরা কি বলবো, ভঙ্গিল পর্বত। তো এখানে দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুদিক থেকে কেন চাপ প্রয়োগ হবে, দুদিকেও তো চাপ প্রয়োগ হতে পারে, কেনই বা দুদিকে এখানে চাপটা প্রয়োগ হবে। তো তোমরা ক্লাস 8 পড়ে এসেছিলে পাত সংস্থান তত্ত্ব, সেখানে তোমরা কি পড়েছিলে যে আমাদের যে পৃথিবীটি রয়েছে, পৃথিবীর উপরে পৃথিবীর 3টি স্তর রয়েছে, ভূপৃষ্ঠ, তারপর গুরুমণ্ডল আর হলো কেন্দ্রমণ্ডল। এবার এই যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠতে কি রয়েছে, অসংখ্য ছোট বড় মাঝারি পাতের উপরে কি করেছে, অবস্থান করেছে। যে পাতগুলো অ্যাস্টোনিস্ফিয়ার যে আমাদের একটি স্তর রয়েছে যেখানে ম্যাগমাগুলো অর্ধগলিত অবস্থায় রয়েছে, সেই অর্ধগলিত ম্যাগমার উপরে কি রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ তুমি যদি জলপথে এক দেশ থেকে আরেক দেশে যাও তখন কি হবে, জাহাজের মাধ্যমে যাবে। এবার যে জাহাজটার মাধ্যমে যাবে সেই জাহাজটা কী হবে, জলের মধ্যে অবশ্যই কী হবে, ভাসমান অবস্থায় থাকবে। তো ঠিক তেমনই আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, সমগ্র ভূপৃষ্ঠ বা টোটাল পৃথিবীটাই ছোট বড় অসংখ্য পাতের সমন্বয়ে কিন্তু গঠিত, যেটি অ্যাস্টোনিস্ফিয়ারের ওপর ভাসমান রয়েছে এবং সেই প্লেটের ওপরে কিন্তু আমরা ভূপৃষ্ঠ বা মাটির সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আমরা বসবাস করছি। তো কোনো এক কারণবশত বা ভূ অভ্যন্তরের কোনো কারণ বা এমন একটা ঘটনা ঘটলো, যে ঘটনার ফলে কী হলো, দুটো পাত কী হলো পরস্পরের দিকে যখন এগিয়ে আসলো তখন কী হবে, দুটো পাতের উপরে যে ভূপৃষ্ঠের অংশটি ছিল সেটা কী হবে, ভাসপ্রাপ্ত হবে না, তখন সেটা কী হবে, ভাসপ্রাপ্ত হয়ে কিন্তু সেখানে ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হবে। তো তোমরা যদি এটি বাড়িতেই যদি করতে যাও তাহলে দেখবে তোমাদের যে রাফ খাতাগুলো রয়েছে, অবশ্যই পাতলা খাতাগুলো রয়েছে, সেই পাতলা খাতাটা নেবে, নেওয়ার পর দুদিক থেকে দু হাত দিয়ে চাপ দেবে। এবার যখন চাপ দেবে তোমরা দেখবে কি তোমাদের যে খাতার মাঝের অংশটি রয়েছে সেটি কিন্তু ফোল্ড হয়ে উপরের দিকে উঠে গেছে। ফোল্ড হয়ে যখন উপরের দিকে উঠে যাবে তখনই কী হবে, সেটা ভাসপ্রাপ্ত হয়ে যাবে। আর যখনই ভাসপ্রাপ্ত হয়ে তখন কী হবে, একটা উঁচু জায়গার সৃষ্টি হবে, তখনই তাকে বলবো আমরা ভঙ্গিল পর্বত। তখনই তাকে বলবো আমরা ভঙ্গিল পর্বত। দেখো এখানে একটা ভঙ্গিল পর্বতের একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, উদাহরণ দেখো এখানে ভাসপ্রাপ্ত হয়েছে, তারপর এখানে ভাসপ্রাপ্ত হয়ে দেখো এখানে ভাসপ্রাপ্ত হয়ে গেছে, এখানেও কিন্তু ভাসপ্রাপ্ত হয়েছে। কিন্তু সব জায়গায় যে সমানভাবে একই রকম ভাসপ্রাপ্ত হয়েছে এটা তো না, যেদিক থেকে বল প্রয়োগ করার ক্ষমতা বেশি হবে সেদিকে কী হবে, ভাসপ্রাপ্তটা বেশি হবে। তাহলে এটা একটা ভঙ্গিল পর্বতের কিন্তু বাস্তব ডায়াগ্রাম, এরকম কিন্তু পাহাড় কিন্তু আমাদের এটা লক্ষ্য করা যায়। কিন্তু আমি জানি না এটার নামটা কি, নামটা জানি তোমাদের আমি জানিয়ে দেবো, কিন্তু এটা একটা বাস্তব ডায়াগ্রাম। তারপর দেখে একটা কোশ্চেন ছিল পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, অর্থাৎ যে পাত সংস্থান তত্ত্বটি রয়েছে যা ধারণা প্রথম দিয়েছিলেন উইলিয়ামসন দিয়েছিলেন, আর তার সঙ্গে বিভিন্ন যে ভূবিজ্ঞানী রয়েছে ম্যাকেঞ্জি, পার্কার, এরাও কিন্তু সেই পাত সংস্থান তত্ত্বের ধারণা দিয়েছিলেন। সেই পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়, যেটা একটু আগে তোমাদের আমি বললাম ভঙ্গিল পর্বত কাকে বলে। দুটো পাত পরস্পরের দিকে যখন এগিয়ে আসে তখন দুটো পাতের সংঘর্ষের ফলে কী হয়, ভূপৃষ্ঠের ওপর অংশ ভাসপ্রাপ্ত হয়ে যে তোমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় সেটাই। তো দেখো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, গন্ডোনাল্যান্ড আর হলো লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড। এই জায়গাটা হলো আঙ্গারাল্যান্ড আর হলো গন্ডোনাল্যান্ড বলে দুটো জায়গা রয়েছে, যেটি উত্তর দিকে অবস্থান করেছে আঙ্গারাল্যান্ড, দক্ষিণ দিকে রয়েছে গন্ডোনাল্যান্ড।
এটি আজ থেকে প্রায় 400 মিলিয়ন বয়সের পৃথিবীর স্থলভাগের কিন্তু পিকচার। অর্থাৎ আজ থেকে প্রায় 400 মিলিয়ন বছর আগে কিন্তু আমাদের পৃথিবীটা এইরকমভাবে অবস্থিত ছিল। অর্থাৎ এখন যে আমরা দেখি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর ইউরোপ, আফ্রিকা এগুলো একসঙ্গে রয়েছে, আন্টার্কটিকা আলাদা, তারপর ওশিয়ানিয়া আলাদা হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এগুলো সব একসঙ্গে কিন্তু যুক্ত ছিল। অর্থাৎ দেখো এখানে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া, তারপর আফ্রিকা, এখানে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফ্রিকা এগুলো কি সব আগে কিন্তু নর্থ আমেরিকা, সাউথ একসঙ্গে ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের যে ভূপৃষ্ঠের নিচে পাতগুলো রয়েছে, সেই পাতগুলির চলনের ফলে কিন্তু আমাদের এই স্থলভাগগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ আলাদা আলাদা কিন্তু পৃথক হয়ে গেছে। এবার এই যখন পৃথক হয়ে গেছে তখন দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। তোমার উত্তর আমেরিকাটা এদিকে চলে গেছে, আমাদের পশ্চিম দিকে চলে গেছে। উত্তর আমেরিকাটা আমার কি হয়েছে, পশ্চিম দিকে চলে এসছে এদিকে। তারপর আঙ্গারল্যান্ড উপর দিকে চলে গেছে, গন্ডোয়ানাল্যান্ড আবার নিচের দিকে চলে গেছে। তো এই যে আঙ্গারল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ডের মাঝখানে যে জলভাগটা ছিল তাকে বলো আমার তেথিস সাগর। তেথিস নামে একটা সাগর ছিল। তো যেহেতু এখানে সাগর ছিল, তো আঙ্গারল্যান্ড গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে কী থাকবে, অবশ্যই বিভিন্ন পাহাড় পর্বত অবস্থান করবে, কারণ এটি ছিল স্থলভাগ। এবার যে স্থলভাগ যেহেতু ছিল এবং বিভিন্ন যে পাহাড় পর্বত ছিল, সেই পাহাড় পর্বত থেকে কী হয়েছে, বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। এবার এই নদীগুলো অবশ্যই কী হয়েছে, এই তেথিস সাগরে গিয়ে কী হয়েছে, পড়েছে এখানে পড়েছে। এবার যখনই তেথিস সাগর পড়বে, সেই তেথিস সাগরে কী করবে, তোমার সেই নদীগুলির ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কী হবে, সেখানে সঞ্চিত হবে। তো এবার যখন এখানে সঞ্চিত হবে, দীর্ঘদিন ধরে এরকম সঞ্চিত হতে হতে এখানে কী হয়, শিলাস্তরের চাপ হঠাৎ করে বেড়ে যায়। এই যখন শিলাস্তরের চাপ বেড়ে যায় তখন কী হয়, নিচের দিকে কী করে, চাপ প্রয়োগ করে। নিচের দিকে যখন চাপটা প্রয়োগ করবে তখনই কী হবে, আঙ্গারল্যান্ডের নিচে আর গন্ডোয়ানাল্যান্ডের নিচে যে পাতটি রয়েছে, সেই পাতটি কিন্তু পরস্পরের দিকে কিন্তু এগিয়ে আসে। তো যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন কি তেথিস সাগরের মধ্যে এখানে যে সঞ্চিত পলিরাশিগুলো ছিল সেগুলো কী হয়েছে, হ্রাসপ্রাপ্ত হয়ে কিন্তু আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমাদের যে বর্তমানে যেখানে হিমালয় পর্বত রয়েছে সেখানে আগে কিন্তু তেথিস নামে একটা বিশাল সাগর ছিল, যার উত্তর দিকে অবস্থিত ছিল আঙ্গারাল্যান্ড আর দক্ষিণ দিকে ছিল গন্ডোয়ানা ল্যান্ড। এবার দীর্ঘদিন ধরে আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের যে নদীগুলো, সেই নদীগুলির ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো কী হয়, তেথিস সাগরে এসে পড়তো। এবার দীর্ঘদিন ধরে তেথিস সাগরে নুড়ি কাকর বালি সঞ্চিত হতে হতে কী হয়, একসময় তেথিস সাগরের নুড়ি কাকর বালির চাপ কী হয়, প্রচুর বেড়ে যায়। এবার যখন বেড়ে যায় তখন কেউ নিচের দিকে চাপ প্রয়োগ করবে, তার নিচের দিকে যখন চাপটা প্রয়োগ করলো তখন কী হলো, দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসলো। দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসার ফলে কী হলো, আঙ্গারাল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ড এগিয়ে আসার ফলে তাদের মাঝখানে যে নুড়ি কাকর বালিগুলো ছিল সেগুলো হ্রাসপ্রাপ্ত হয়ে কী হলো, ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হলো। তো দেখো এখানে একটা তোমাদের এটা দেখতে পারো, এটা তোমাদের আঙ্গারাল্যান্ড ধরতে পারো, সহজভাবে রয়েছে, এটা আঙ্গারাল্যান্ড, এটা গন্ডোয়ানা ল্যান্ড। এবার এই যে তেথিস সাগরের, এটা তেথিস সাগর, এটা তেথিস সাগর, আর এটা আঙ্গারাল্যান্ড, আর এটা গন্ডোয়ানাল্যান্ড। এখান থেকে বিভিন্ন নদী এখানে এসে পতিত হয়েছে, পতিত হওয়ার ফলে কি নুড়ি কাকর বালি এখানে দীর্ঘদিন ধরে সঞ্চিত হচ্ছে। তো নিচের দিকে কী করে, চাপ প্রয়োগ করেছে। নিচের দিকে যখন চাপ প্রয়োগ করবে তখন কী হবে, এই যে নিচের যে পাতটা, এই যে পাত, এটা তো পাত, এই পাতটা কী হবে, পরস্পর দিকে কী এগিয়ে এসেছে, অর্থাৎ এটা অবশ্যই ভারী পাত, সেহেতু হালকা পাতের নিচে কিন্তু প্রবেশ করেছে। কী করেছে, হালকা পাতের নিচে কিন্তু প্রবেশ করেছে। যখন প্রবেশ করেছে দুটো পাত কি পরস্পর দিকে এগিয়ে এসছে, তখন কী হয়েছে, তোমার এখানে কিন্তু এরকম ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো এখানে কিন্তু ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হয়েছে। কিন্তু দেখো এবার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে না। যেখানে তোমাদের আঙ্গারাল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ডের মাঝখানে তেথিস সাগরটি এখানে রয়েছে। এবার যেহেতু এখানে তেথিস সাগরটি রয়েছে, দুটো স্থলভূমি পরস্পরের দিকে ক্রমশ এগিয়ে আসছে।
এর যত এগিয়ে আসবে তত কী হবে, সেই যে তোমার 33 সাগর ছিল সেখানকার নুড়ি কাকর বালিগুলো দেখো ভাসপ্রাপ্ত হয়ে কিন্তু উপরের দিকে উঠবে। দেখো ভালো করে একটু মন দিয়ে ভিডিওটা শোনো। তো তোমরা একটি কিন্তু ভিডিও কিন্তু দেখে নিলে যে ভঙ্গিল পর্বতের কিভাবে সৃষ্টি হয়। তো এখানে দেখেছিলে দুটো জায়গা ছিল, মাঝখানে ছিল একটা স্থল জলভাগ ছিল বা ক্যানেলের মতো ছিল, সেই ক্যানেলটা আস্তে আস্তে কী হলো, বিশাল একটা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হলো। তো আমি আশা করি তোমাদের ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় অথবা পাত সংস্থান তত্ত্বের ফলে যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে সেটি তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি তাও কোথাও অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, নাহলে তোমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে মেসেজ করে আমাকে পাঠিয়ে দেবে। অবশ্যই ভয়েস মেসেজ করে পাঠাবে, লেখার কোনো দরকার নেই। তো ভঙ্গিল পর্বতের ওইটুকুই পড়তে হবে। তো পরে আরেকটি পার্ট যেটি লেখানো ছিল সেটি ছিল স্তূপ পর্বত। তাহলে ভঙ্গিল পর্বতের উৎপত্তি তো বোঝাই গেল কীভাবে হয় ভাসপ্রাপ্ত হয়ে, যেটি পর্বতের উৎপত্তি অনুসারে যে শ্রেণীবিভাগ ছিল চারটি, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, তার মধ্যে একটি তো হয়েই গেল ভঙ্গিল পর্বত। আরেকটি যেটি আজকে আলোচনা করবো সেটা হলো স্তূপ পর্বত। স্তূপ পর্বত কাকে বলবো? তো দেখো তোমরা এখানে একটি ডায়াগ্রাম রয়েছে, এই যে ডায়াগ্রামটি রয়েছে সেই ডায়াগ্রামে উপরের দেখো কি রয়েছে, একটা শিলাস্তূপ রয়েছে, শিলাস্তূপ রয়েছে এখানে একটা, টোটালটা একটা শিলাস্তূপ কিন্তু এখানে কিন্তু তোমাদের রয়েছে শিলাস্তূপ। এবার প্রবল ভূ আলোড়ন মানে একটা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা যাকে বলো ভূপৃষ্ঠের ভেতরে বা অভ্যন্তরভাগে হতে পারে, যদি ঘটে তাহলে ভূত্বকে কী হয়, সমান্তরাল দুটি ফাটলের সৃষ্টি হয়। অর্থাৎ প্রবল ভূ আলোড়নের ফলে কী হয়, শিলাস্তরে যখন ফাটলের সৃষ্টি হয়, এই ফাটল বরাবর কী হয়, একটি শিলাখণ্ড যখন আরেকটি ভূখণ্ড থেকে কী হয় বিচ্ছিন্ন হয়ে যায়। নিচের ডায়াগ্রামটাতে দেখো শিলাখণ্ড অবশ্যই কি আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং দুপাশের অংশ কি উঁচু পর্বতের মতো অবস্থান করেছে। এই উঁচু জায়গাগুলোকে বলবো আমরা স্তূপ পর্বত। অর্থাৎ যদি সহজভাবে বলি,
কোনো একটি শিলাস্তূপ রয়েছে, সেই শিলাস্তূপকে আমি কি করলাম, দুটো ভাগে কাটলাম, দু জায়গায় কাটলাম ভাগ করে, তিনটে ভাগ করলাম। এবার তিনটে যখন ভাগ করলাম, এবার তিনটে ভাগ করার পর মিডিলের অংশ হয় নিচের দিকে বসে গেল বা উপরের দিকে উঠে যেতে পারে, দুটোর মতো যে কোনো একটি, হয় নিচের দিকে যদি বসে যায় অথবা উপরের দিকে উঠে যায়, তাহলে উপরের অংশটি কী হবে, উঁচু হয়ে অবস্থান করবে। এই যে উঁচু হয়ে অবস্থান করবে সেটাকেই বলবো আমরা স্তূপ পর্বত। আর যদি নিচের দিকে বসে যায় তাহলে এখানে দেখো এই দুটো মাঝের দুপাশের অংশটি কিন্তু উঁচু হয়ে অবস্থান করবে, তখন তাকে বলবো আমরা স্তূপ পর্বত। তাহলে স্তূপ পর্বত তাকে বলবো, প্রবল ভূ আলোড়নের ফলে যদি ভূত্বকে কী হয়, সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল বরাবর কী হবে, এক সময় ভূখণ্ড অন্য আরেকটি ভূখণ্ড থেকে কী হয়, বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা উপরের দিকে উঠে যেতে পারে অথবা নিচের দিকে উঠে যেতে পারে। যদি নিচ থেকে চাপ দেয় তাহলে অবশ্যই কী হবে, উপরের দিকে উঠবে মাঝের অংশটি। উপরের দিকে উঠে গেলে তখন এটা কী হবে, এই পার্টটি কী হবে, উঁচু হয়ে অবস্থান করবে। যখন উঁচু হয়ে অবস্থান করবে এই পার্টটি, তখনই তাকে বলবো আমরা স্তূপ পর্বত। এই পার্টটি তখন এই পার্টটি তখন কী হবে, নিচু হয়ে অবস্থান করবে, অর্থাৎ এখানে একটা কি উপত্যকার সৃষ্টি হবে, তখন তাকে বলবো গ্রস্ত উপত্যকা। অর্থাৎ যেটি উঁচু হয়ে অবস্থান করবো তাকে বলি স্তূপ পর্বত, আর যেটি নিচু হয়ে অবস্থান করবে যেটা রয়েছে এটাকে বলবো গ্রস্ত উপত্যকা। তো এই যে স্তূপ পর্বতটি রয়েছে, স্তূপ পর্বত প্রধানত তিনটি ভাবে কিন্তু সৃষ্টি হয়, তার মধ্যে একটি যেমন রয়েছে কি, দুটি সমান্তরাল চ্যুতির, চ্যুতি মানে ফাটল, ভয় পাড়ি নয়, চ্যুতি মানে ফাটল, দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ উপরের দিকে উঠে গিয়ে, এটা উঠে গেছে উপরের দিকে উঠে গিয়ে যে পর্বতের আকারে, এটা তো একটা পর্বতের আকারে অবস্থান করলো, তখন তাকে বলবো স্তূপ পর্বত। এটি একটি পদ্ধতি। আবার কখনো কখনো কি হয়, দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ, এবার আমি এই পার্টটা ধরে নিই আর এই পার্টটা ধরে নিই, দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে দুপাশের অংশ কী হয়, উঁচু হয়ে অবস্থান করে, এটা উঁচু হয়ে অবস্থান করেছে, তখন কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তখন স্তূপ পর্বতের কিন্তু সৃষ্টি হবে। আরেকটা পদ্ধতি যেটা রয়েছে সেটি হলো, এই যে শিলাস্তূপটি ছিল এখানে, তোমাদের নোটে হয়তো দুটোই লেখানো রয়েছে, এই যে শিলাস্তূপটি রয়েছে, এই শিলাস্তূপের যে দুটি সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়েছে এখানে, এখানে এই ফাটলের মাঝের অংশটি কি থাকলে স্থির হয়ে থাকলো, কিন্তু দুপাশের অংশ কিন্তু হয়তো নিচের দিকে বসে গেল, তাহলে মাঝের অংশ কী হলো, উঁচু হয়ে অবস্থান করলো, তখনও তাকে কিন্তু বলবো আমরা স্তূপ পর্বত। তো দেখো আরও তোমাদের গোজামিল হয়ে যেতে পারে, একদম সিম্পলভাবে বলি এবার, যে স্তূপ পর্বত সৃষ্টি হওয়ার যে তিনটি প্রক্রিয়া রয়েছে সেই তিনটি প্রক্রিয়া, এটি একটা শিলাস্তূপ, দুটো ফাটলের সৃষ্টি হয়েছে, তাহলে তিনটে তো পার্ট হয়ে গেল, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তিনটে পার্ট হয়ে গেল। এবার কি হলো, 2 নম্বর যে পার্টটা রয়েছে, এই 2 নম্বর পার্টটা নিচের দিকে বসে যেতে পারে অথবা উপরের দিকে উঠে যেতে পারে, যেটাই হোক স্তূপ পর্বতের তো সৃষ্টি হবে। এবার এটা যদি নিচের দিকে বসে যায়, দেখো এখানে একটা স্তূপ পর্বতের সৃষ্টি হয়েছে, এখানে একটা স্তূপ পর্বতের সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাঝের দুপাশের যে অংশটি রয়েছে সেটি স্তূপ পর্বত আকারে অবস্থান করবে। ঠিক একইভাবে যদি মিডলের অংশটি উপরের দিকে উঠে যায়, এই অংশটি যদি উপরের দিকে উঠে যায় তাহলে কি হবে, এই অংশটি উঁচু হয়ে অবস্থান করবে না, ভাবো তো একটু। তাহলে যখন উঁচু হয়ে অবস্থান করবে তখন এটাও কি হবে, একটা
স্তূপ পর্বতের অবস্থান করবে, এটাকেও একটা স্তূপ পর্বত হিসাবে অবস্থান করবে। আরেকটি যেটি হবে, এটি 3 নম্বর 2 নম্বরটা কী হলো, এখানেই দাঁড়িয়ে থাকলো, 1 নম্বরটা ডাউন হলো, 3 নম্বরটা ডাউন হলো। তাহলে এই দুটো কী হলো, নিচের দিকে নেমে গেল, কিন্তু মাঝের অংশটি কী হলো, একই জায়গায় স্থির থাকার দরুন কী হলো, সেটা উঁচু হয়ে অবস্থান করলো, তখন সেখানেও কী হলো, তোমার পর্বত বা পাহাড়ের সৃষ্টি হলো। তো এই হলো 3টি কিন্তু পদ্ধতি রয়েছে বা প্রক্রিয়া রয়েছে স্তূপ পর্বত সৃষ্টির। তো দেখো পেছনে একটা ভিডিও রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা একটা বাস্তব ডায়াগ্রাম রয়েছে সাতপুরা পর্বত, যেখানে নর্মদা নদী কিন্তু প্রবাহিত হয়েছে সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝ বরাবর একটি গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি হয়েছে। আর এই যে নিচের এই পার্টটাকে কিন্তু আমরা গ্রস্ত উপত্যকা বলবো, নিচু অংশটাকে গ্র্যাবেন যে রয়েছে এটাই কিন্তু গ্রস্ত উপত্যকা, নিচু অংশ যেটা রয়েছে সেটাই গ্রস্ত উপত্যকা। এই পার্টটা এটাও গ্রস্ত উপত্যকা। আর হোস্ট স্তূপ পর্বতেরই জার্মানি ভাষায় ওকে কিন্তু হোস্ট কিন্তু বলে। হোস্ট আর স্তূপ পর্বত একই, সিম্পল একটু পার্থক্য থাকে। হোস্টের ক্ষেত্রে হয়তো উপরের অংশটা কী হবে, অনেকটা সমান্তরাল হবে। দেখো হোস্টের ক্ষেত্রে এখানে কী হয়েছে, তোমাদের এটা অনেকটা কী রয়েছে, চ্যাপ্টা আকৃতি রয়েছে না। আর স্তূপ পর্বতের ক্ষেত্রে কী হবে, এখানে অবশ্যই তখন কী হবে, নদীর সৃষ্টি হবে। নদী কী হবে, ঢাল বরাবর প্রবাহিত হয়ে গ্রস্ত উপত্যকার দিকে প্রবাহিত হবে। তখন এই কর্নারটা আর এই কর্নারটা একটু হবে তো ক্ষয়প্রাপ্ত হবে। তো অর্থাৎ অনেকটা তীক্ষ্ণ প্রকৃতির মতো কিন্তু যখন আকৃতি ধারণ করবে, তখন তাকে কিন্তু আমরা বলবো স্তূপ পর্বত। মানে হোস্ট আর স্তূপ পর্বতের মধ্যে এটা পার্থক্য রয়েছে। দেখো একটা ভিডিও রয়েছে স্তূপ পর্বত কী করে সৃষ্টি হয় সেটার। এটি একটি স্তূপ পর্বতের উদাহরণ, দুদিকে পাহাড় ছিল। তো দেখো এখানে একটি ডায়াগ্রাম নিয়েছে। ক্র্যাক মানে ফাটল হয়েছে, দুটো স্থানে যে ফাটলের সৃষ্টি হয়েছে। এবার মাঝের অংশ কী হলো, নিচের দিকে বসে গেল। নিচের দিকে যখন বসে গেল, তখন দুপাশের অংশ কী হলো, উঁচু হয়ে অবস্থান করেছে। যখন উঁচু হয়ে অবস্থান করবে, তখনই তাকে কিন্তু আমরা বলবো স্তূপ পর্বত। আর যে নিচু অংশে অবস্থান করে তাকে বলবো আমরা গ্রস্ত উপত্যকা। এটা তোমরা বাড়িতে খাতা কলমে করতে পারো। দেখো এখানে কীভাবে দেখিয়ে দিয়েছে। 3-4 ধরনের নেওয়ার কারণ হলো এটা শিলাস্তূপ, 4 ধরনের শিলা লক্ষ্য করা গেছে এখানে। সেই জন্যই যেমন পাললিক শিলা দ্বারা গঠিত অঞ্চল রয়েছে, পাললিক শিলায় পড়েছিলে তোমরা, স্তরে স্তরে কিন্তু সৃষ্টি হয়। এবার ওপরের দিকে তুলে দিয়েছে একটু, তুলে দেওয়ার পর হঠাৎ করে দেখো দুদিকে সরে গেছে। এবার দুদিকে সরে যাচ্ছে, তার মাঝের অংশটি নিচের দিকে বসে যাচ্ছে। তার মানে দু সাইডের যেটি অংশ সেটিকে উঁচু হয়ে অবস্থান করলো, সেই দুপাশের অংশটিকে বলবো আমরা স্তূপ পর্বত। দেখো এটি স্তূপ পর্বত রয়েছে, দুটো পাহাড় রয়েছে, মাঝখানে নিচু জায়গা রয়েছে। অবশ্যই সেখান থেকে কী হবে, নদী কিন্তু প্রবাহিত হবে, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। যেমন ভারতের সিন্ধু নর্মদা নদীটি যেটি রয়েছে সেটি কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে, সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝ বরাবর। The Marble Rocks at Jabalpur, Block Mountain found in India. তো এই ছিল আজকের তোমাদের এটুকুই ক্লাস। আমি আশা করব তোমাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই করবে। এর পরের ডেটেই তোমাদের আমি পরবর্তী ক্লাস নিয়ে চলে আসব, এই চ্যাপ্টারের যে পরের পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।